এখন এইখানে কথা হচ্ছে যে ক্লাস 9-10-এ তুমি মোটামুটি এইগুলা সম্পর্কে পড়ে আসার কথা, যেমন তড়িৎ জি জি পরিবাহী, প্রকারভেদ, তারপর ফ্যারাডের প্রথম সূত্রটা কি পড়া হয়েছিল? না, এটা 19 ছিল। আচ্ছা, সমস্যা নাই, জারণ বিজারণ নিয়ে হালকা ধারণা আছে। হ্যাঁ আচ্ছা, আর হচ্ছে তোমার তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে খুব সম্ভবত ধারণা আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে শুরু করি। আচ্ছা দেখো, আহ, মোটামুটি এই স্লাইডে যেগুলো আছে এগুলো সম্পর্কে হয়তোবা তোমার ধারণা আছে। তো তড়িৎ পরিবাহী এবং এর প্রকারভেদ। তো কোন হুম, আমরা জানি যে কিছু পদার্থ আছে যাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হতে পারে, কিছু পদার্থ আছে বিদ্যুৎ পরিবহন হুম, হইতে পারে না। আবার কিছু আছে যাদের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন হইতে পারে, তাই না? হুম, তো এইগুলোর উপর হ্যাঁ। ভিত্তি করে পদার্থগুলাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। পদার্থগুলাকে তিন জি ভাগে ভাগ ভাই, করা বুঝছি। হয়েছে। একটা সুপরিবাহী, কুপরিবাহী আর অপরিবাহী। তো যেগুলার ভেতর জি দিয়ে ভাই। বিদ্যুৎ পরিবহন হইতে পারে তাদেরকে সুপরিবাহী বলে। এক্সাম্পল গুলো হচ্ছে সকল মেটাল, অ্যালুমিনিয়াম, লোহা, দস্তা। দস্তা মানে তো জানো, তাই না? জি ভাই। দস্তা, দস্তা কোনটা বলো তো? দস্তা মানে কনফিউজ হয়ে গেলাম ভাই, আমি জিঙ্ক। বস্তা শুনছিলাম। দস্তা মানে জিঙ্ক। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর এই যে অপরিবাহী পদার্থ, হ্যাঁ, অপরিবাহী কোনগুলা? যাদের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন চলাচল করতে পারে না। ওকে, হুম, যেগুলা করতে পারে জি। সেগুলো সুপরিবাহী, বা এদেরকে বলা হয় কন্ডাক্টর, গুড কন্ডাক্টর। আর অপরিবাহী যেটা, এটারে বলা হয় নন কন্ডাক্টর। ওকে। হুম, আচ্ছা, এক্সাম্পল গুলা মনে রাখতে হবে: কাঁচ, রাবার, পেট্রোল, চিনি। তো তোমার এক্সামে আসলে এক্সাম্পল গুলো আসবে, ঠিক আছে? জি তো ভাই। এক্সাম্পল গুলা মাথায় রাখতে হবে, সুপরিবাহীর এক্সাম্পল গুলা, জি। অপরিবাহীর এক্সাম্পল গুলা। আর এই যে মাঝখানে আছে বিদ্যুৎ কুপরিবাহী। তো বিদ্যুৎ হুম, কুপরিবাহী হচ্ছে যাদের মধ্য দিয়ে খুব সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহন করতে পারে, খুবই স্বল্প মাত্রায়, খুবই সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে। যেমন হচ্ছে কি হুম, গ্রাফাইট। এইখানে আরেকটা এক্সাম্পল মাথায় রাখবা, সেটা হচ্ছে বিশুদ্ধ পানি। ওকে, হুম, বিশুদ্ধ পানিতেও হুম, সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে, তো এটাকে বিদ্যুতের কুপরিবাহী বলে, ব্যাড কন্ডাক্টর বলে। এটা এক্সামে আসে, এমসিকিউ তে। ওকে, হুম, তো এখান থেকে এগুলা একটু মাথায় রাখবো, কেমন? জি। তো বিশুদ্ধ পানি হচ্ছে কুপরিবাহী। জি, বিশুদ্ধ পানি হচ্ছে আচ্ছা, বিদ্যুতের কুপরিবাহী, খুব সামান্য পরিমাণে, খুব সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে। ওকে। জি। আচ্ছা, এক্সাম্পল গুলো একটু মাথায় রাখবা, কেমন? এই যে অ্যাসিড মিশ্রিত পানি, আবার এখানে খেয়াল করো, অ্যাসিড মিশ্রিত পানি কিন্তু আবার সুপরিবাহী। শুধু যদি পানি বলতো, শুধু পানির কথা বললে কিন্তু কুপরিবাহী। কিন্তু অ্যাসিড জি। মিশ্রিত পানি বা ক্ষার মিশ্রিত পানি এগুলাও কিন্তু আবার তোমার হচ্ছে সুপরিবাহী হবে, ঠিক আছে? হুম, এক্সাম্পল গুলা মাথায় রেখো: ক্ষার দ্রবণ, লবণের দ্রবণ। ওকে, এখন এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে যাদের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে যেন কি কি ধরনের পদার্থ বলে? সুপরিবাহী। সুপরিবাহী। তো এই সুপরিবাহী পদার্থগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এই যে এই দুই ভাগে, একটা হচ্ছে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, ঠিক আছে? বুঝছো? জি ভাই। আচ্ছা, ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী নাম থেকে বোঝা যাচ্ছে যে যে সকল পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন পরিবহনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয় বা বিদ্যুৎ চলতে পারে, এদেরকে বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী। বুঝতে পারছো? জি। যত মেটাল আছে, হ্যাঁ, এরা হচ্ছে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী। এই যে মেটালিক ইলেকট্রনিক কন্ডাক্টরস, যেমন হচ্ছে কপার, অ্যালুমিনিয়াম, লোহা, হুম, সিলভার, হুম, দস্তা সহ সব ধাতু, ঠিক আছে? হুম, আচ্ছা, এরপর হচ্ছে খ নাম্বার, মানে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এরপরের টপিক গুলো আমরা এটার থেকেই শুরু করব। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী,
তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে এক্সাম্পল গুলা দেখো, তারপরে বলতেছি। এক্সাম্পল গুলো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, কপার সালফেট। জি একটু খেয়াল করে দেখো তো, এই যে পদার্থগুলো আছে এই সবগুলা পদার্থ কি আয়নিক পদার্থ না? জি আচ্ছা, আয়নিক পদার্থ। HCl কি আয়নিক? জি, আয়নিক পদার্থ। হ্যাঁ, HCl আয়নিক। HCl তো আয়নিক। হ্যাঁ, HCl আয়নিক বলতে বোঝাচ্ছি তোমার হচ্ছে HCl কে তোমার বিয়োজিত করা যায়, আলাদা করা যায়, H+Cl- হয়। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, HCl কে মানে বিয়োজিত করা যায়। যেমন সোডিয়াম ক্লোরাইড আয়নিক, সোডিয়াম হাইড্রোক্সাইড আয়নিক, কপার সালফেট আয়নিক পদার্থ, তাই না? তো HCl সমযোজী হওয়ার পরেও তোমার হচ্ছে এটাকে বিয়োজিত করা যায়। বুঝতে পেরেছো? জি তো এই যে যাদেরকে এরকম বিয়োজিত করা যায়, তার মানে এক কথা হচ্ছে আয়নিত যাদের করা যায়, এই পদার্থগুলা মধ্য দিয়ে এই আয়ন বিনিময়ের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়। ঠিক আছে? বুঝতে পারছো? জি যে জি সকল পদার্থের মধ্য দিয়ে আয়ন বিনিময়ের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন ঘটে তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তার মানে এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যে পদার্থগুলো আছে এদের মধ্য দিয়ে তুমি তোমার হচ্ছে তড়িৎ যদি দাও, তাহলে এই পদার্থগুলা বিশ্লিষ্ট হয়, তার মানে ভেঙে যায়। এক কথা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যে পদার্থগুলো আছে এই পদার্থগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ যখন তুমি দিবা বা বিদ্যুৎ পাস হবে, তখন হচ্ছে এই পদার্থগুলা আয়োনাইজড হয়ে যাবে। বুঝতে পারছো? জি আচ্ছা, তো এইখান থেকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কোনগুলা? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আচ্ছা ভাই, কোনগুলা? এইটার আগেরটার মধ্যে মূল পার্থক্যটা হ্যাঁ, হচ্ছে যে মূল পার্থক্যটা আগের গুলা হচ্ছে ভাঙ্গে না। যেমন এটা মনে করো একটা কপার ওয়্যার, ঠিক আছে? এই কপার ওয়্যারের মাঝখান দিয়ে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তো ইলেকট্রন পাস হইলেই এখানে ইলেকট্রিসিটি পাস হবে। ঠিক আছে? মানে ইলেকট্রিসিটিটা পাস হয় হচ্ছে ইলেকট্রন পাস হওয়ার মাধ্যমে। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী গুলার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি পাস হয় হচ্ছে তোমার আয়ন গুলার মাঝখান দিয়ে, মানে আয়ন তোমার হচ্ছে এক্সচেঞ্জ হবে। আর আয়ন এক্সচেঞ্জ হওয়ার মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী গুলোর মধ্য দিয়ে তোমার ইলেকট্রিসিটি পাস হবে। ক্লিয়ার? হুম, দুইটার মধ্যে ডিফারেন্স বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, এখন এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী গুলো আবার দুই রকম। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীকে আবার আয়নিক পরিবাহীও বলা হয়। তো এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এই যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যেটা আছে, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহীও বলা হয়। তো এইগুলো হচ্ছে আবার দুই প্রকার, কিছু আছে সবল আর কিছু আছে দুর্বল। ঠিক আছে? কিছু আছে স্ট্রং, কিছু জি আছে উইক। তো স্ট্রং কোনগুলো হবে এক্সাম্পল বলো তো? স্ট্রং হবে যেগুলো আয়ন মনে হয় সহজে হয়, ভেরি গুড। তার বেশি মানে হচ্ছে বিয়োজিত। রাইট, তার মানে স্ট্রং অ্যাসিড, তারপর হচ্ছে স্ট্রং বেস। হ্যাঁ, তারপর স্ট্রং অ্যাসিড স্ট্রং জি বেস থেকে যে সল্ট গুলা হয় সেগুলো হচ্ছে সবল বা স্ট্রং ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস। বুঝছো? জি আর দুর্বল কোনগুলা হবে? উইক অ্যাসিড, উইক বেস, জি এগুলা। বুঝছি। বুঝতে পারছো? জি তাহলে এইখান থেকে আমাকে একটু বলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী তাহলে আমরা কোনগুলাকে বলবো? যেগুলা আয়ন ভাঙ্গে তড়িৎ পাস করবে রাইট, এতটুকু মাথায় বিদ্যুৎ। রাখলেই হবে। আচ্ছা, এই স্লাইড ক্লিয়ার? কোনো সমস্যা আশা করি নাই। তাহলে এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে এই যে বইয়ে থেকে এই তড়িৎ পরিবাহী এবং এর প্রকারভেদ, এটা পড়ার সময় এই এক্সাম্পল গুলা সুপরিবাহী, কুপরিবাহী, অপরিবাহী এদের এক্সাম্পল গুলা মাথায় রাখতে হবে। ডিরেক্টলি এগুলা থেকে এমসিকিউ হয়। ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী পারবা। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এক্সাম্পল গুলা জাস্ট একটু মাথায় রাখলে হবে। ওকে? আচ্ছা, এবার আসবো তড়িৎ বিশ্লেষণ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। যদি সিকিউ হয় এই টপিক থেকে একটা সিকিউ হতে পারে। তাহলে দেখো, তড়িৎ বিশ্লেষণ একটা হচ্ছে প্রসেস, বা এটাকে বলা হয় ইলেকট্রোলাইসিস। হ্যাঁ, ইলেকট্রোলাইসিস।
তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস কি? দেখো তো স্ক্রিনে কি লেখা আছে। তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ চলাচলকালে আয়নদ্বয়ের জারণ বিজারণ ঘটে। তড়িৎ বিশ্লেষণের যৌগটি উপাদানে বিশ্লেষিত হয়, এর পরিবর্তন তড়িৎ বিশ্লেষণ বলে। আচ্ছা, হ্যাঁ ভাইয়া বুঝছি, এটা হচ্ছে আহ ওই যে ইলেকট্রিসিটি মারলে ওগুলা ভাঙ্গে যাবে, ভাঙ্গে ভাঙ্গে হচ্ছে আয়ন আকারে আলাদা হয়ে যাবে। ভেরি গুড। তাহলে যেহেতু জানা আছে তাহলে আমার বুঝাইতে একটু সুবিধা হবে। সো তড়িৎ বিশ্লেষণ এই প্রসেস, এটা হচ্ছে একটা প্রসেস। এই প্রসেসটা হওয়ার জন্য একটা হচ্ছে সেল লাগে, যে সেলটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। ওকে, জি ভাই। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। এখন আমরা এটা একটু দেখবো যে ইলেকট্রোলাইটিক সেলটা কি। হ্যাঁ, বা একটা ইলেকট্রোলাইটিক সেলটা কিভাবে আহ, তৈরি করা যায়। তো একটা ইলেকট্রোলাইটিক সেলের একটা এক্সাম্পল দেখাচ্ছি। এরকম একটা পাত্র লাগে, এই পাত্রের মাঝখানে তো তোমার হচ্ছে একটা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর রাখা হয়, যেটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখা হয়। বুঝতে পেরেছো? হুম। এই যে একটু আগে যে পড়ে আসলাম, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, এখানে কি রাখা হবে? কি রাখা হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এইসব। রাইট। তার মানে এখানে হচ্ছে একটা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর রাখা হবে। তো যেহেতু খেয়াল করো, এই তড়িৎ বিশ্লেষণ প্রসেসটা করার জন্য আমার বাইরে থেকে কি তড়িৎ দিতে হবে না? হুম। তো জি। তড়িৎ তড়িৎ দেওয়ার জন্য আমরা হচ্ছে আহ এর মধ্যে দুইটা হচ্ছে মেটাল মেটালিক রড রাখবো। হ্যাঁ, দুইটা মেটাল রড রাখবো। এই দুইটা মেটাল হুম। রডকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিব। হুম। বুঝছো? হুম। এটা হচ্ছে একটা ব্যাটারি। ব্যাটারির সাইন তো চেনো নাকি? হুম। এখানে একটা ব্যাটারি রাখবো, আর এই দুইটা হচ্ছে মেটাল রড। এই দুইটা মেটাল রড এগুলা কি? হুম। নিয়াজ, এই দুইটা কি? মেটাল রড। মেটাল রড। আচ্ছা, এই মেটাল রড গুলার মধ্যে একটাকে অ্যানোড বলে আর একটাকে ক্যাথোড বলে। কি বলে? অ্যানোড, ক্যাথোড। হ্যাঁ, অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা জানো? ভুলে যে এটা এসএসসি তো কনফিউজ থাকতাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু এটা মনে করে পরীক্ষা দিচ্ছি। শুরুর আগে দেখতাম, মনে আছে। এই মেটাল রডটা ব্যাটারির যদি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে, ওকে, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে সেটা হচ্ছে অ্যানোড। ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে সেটা হচ্ছে অ্যানোড, আর ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে সেটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, তুমি এটা মনে রাখবা। এ প্লাস মনে থাকবে না? এ প্লাস, হ্যাঁ। এ প্লাস মনে থাকবে? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে সেটা হচ্ছে অ্যানোড। এ ফর অ্যানোড, প্লাস ফর ব্যাটারির পজিটিভ প্রান্ত, মনে থাকবে? জি। ওকে, তাহলে নেগেটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে সেটা কি? ক্যাথোড। ক্যাথোড। তো এটাই হচ্ছে একটা ইলেকট্রোলাইটিক সেল। ওকে, জি। তাহলে একটা ইলেকট্রোলাইটিক সেলে তোমার অ্যানোড ক্যাথোড কোনটা বলো? অ্যানোড হলো পজিটিভ সাইডের সাথে যে রডটা লাগানো, আর যে ধারটা ওই নেগেটিভ এর সাথে লাগানো ওইটা ক্যাথোড। আচ্ছা, আর অ্যানোড ক্যাথোডকে কিসের মধ্যে রাখবো ডুবন্ত অবস্থায়? ওই সোডিয়াম হাইড্রোক্সাইড, HCl। তার মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে। হ্যাঁ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে মানে হচ্ছে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের মধ্যে। বোঝা গেছে? জি। জি। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে তো একটা ইলেকট্রোলাইটিক সেল। তার মানে কি করব, ধরো আমি এখানে একটা সুইচ যদি চাপ দিয়ে দেই, তাহলে ব্যাটারি থেকে কি হবে? ইলেকট্রিসিটি পাস হওয়া শুরু করবে না? জি। তখন ইলেকট্রিসিটি এই পাস হওয়া শুরু করবে। ইলেকট্রিসিটি যদি পাস হওয়া শুরু করে, ধরো এর মাঝখানে আমি সোডিয়াম ক্লোরাইড নিলাম, তখন হচ্ছে এই জি। সোডিয়াম ক্লোরাইড এটা ভেঙে যাবে, বুঝছো? ভেঙে জি। সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি করবে, তাই না? হ্যাঁ। দেন এদের মাঝখানে হচ্ছে তোমার এই
তোমার হচ্ছে জারণ বিজারণ হবে, অক্সিডেশন রিঅ্যাকশন হবে, হয়ে তোমার এই যে অ্যানোড এবং ক্যাথোড আছে, এই অ্যানোড এবং ক্যাথোডে সম্পূর্ণ ভিন্ন পদার্থ পাওয়া যাবে। বুঝাইতে পারলাম? জি তার মানে তুমি এখানে নিবা সোডিয়াম ক্লোরাইড, কিন্তু দেখা যাবে তুমি অ্যানোড এবং ক্যাথোডে সোডিয়াম ধাতু পাইছো, মেটাল পাইছো, আর হচ্ছে তুমি ক্লোরিন গ্যাস পাইছো। বুঝতে পারলা? এটাই হচ্ছে জি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তড়িৎ বিশ্লেষণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন এই পদার্থ পাওয়া যায়। এই প্রক্রিয়াটা হচ্ছে আচ্ছা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। আর এটা হওয়ার জন্য যে কোষ লাগে সেটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ কোষ। বুঝছো? জি হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাকে একটু বলো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা কি? যে প্রক্রিয়া হচ্ছে লবণটা ওই যে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর হিসেবে যে লবণটা আছে, লবণ তো না, মানে যে আয়নিক ইলেকট্রোলাইটিক পদার্থটা আছে কন্ডাক্টর, এক কথা হচ্ছে ইলেকট্রোলাইটিক হ্যাঁ কন্ডাক্টর। ওটা আছে, ওইটা যে যৌগ ছিল তার থেকে আলাদা আলাদা উপাদানমূলক জিনিস পাবো রাইট, এটাই বিজলি হচ্ছে মাইরে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে তোমার আহ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। ঠিক আছে? তো আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা একটা তড়িৎ বিশ্লেষণ তোমাকে আমি পড়াবো, যেটা থেকে তোমার হচ্ছে মোটামুটি পরের টপিকটা বুঝতে সুবিধা হবে আর কি। আমরা একটা তড়িৎ বিশ্লেষণ করবো এখন। হ্যাঁ, নিয়ে স্ক্রিনে কি দেখা যাচ্ছে? নীল। নীল দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা দেখব সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের একটা কনসেন্ট্রেটেড সলিউশন। হ্যাঁ, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের একটা কনসেন্ট্রেটেড কনসেন্ট্রেটেড সলিউশন, বা এটাকে বলে তোমার সোডিয়াম ক্লোরাইড, গাঢ় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, এইভাবেই প্রশ্নটা আসে, গাঢ় জলীয় দ্রবণ। আচ্ছা, আহ, নিয়াজ ব্রাইন নাম শুনছো? ব্রাইন, হ্যাঁ শুনছি। ব্রাইন ব্রাইন কাকে বলে বলো তো? ওই যে আহ আঙ্গুর দিয়ে যে মদ বানায় ওইটা। না, ওইটা তো ওয়াইন। ও, ব্রাইন, তাহলে জানি না। ব্রাইন হচ্ছে তোমার গাঢ় জলীয় দ্রবণ। হ্যাঁ, একটা কনসেন্ট্রেটেড সলিউশন যেগুলো আছে এটাকে ব্রাইন বলে। স্পেসিফিক করে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে ব্রাইন বলে। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে ব্রাইন বলে। তো আমরা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের একটা গাঢ় জলীয় দ্রবণ দেখবো, এটা তড়িৎ বিশ্লেষণটা দেখবো কেমন। জি আচ্ছা, তো এরকম একটা পাত্র লাগবে, একটা তড়িৎ বিশ্লেষণ কোষ লাগবে। আর সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ মানে কি বলতো? সোডিয়াম ক্লোরাইডও আছে, আর কি আছে? পানি আছে। জি পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড মিশানো আছে, এটাই তো সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ নাকি? জি জি। আচ্ছা, আর এর মাঝখানে যেন কি দিতে হবে এই পাত্রের মধ্যে? ওই রড।
রড দিতে হবে, দুইটা রড। আচ্ছা, রড দুইটাকে ব্যাটারির সাথে যুক্ত করতে হবে, তাই না? হ্যাঁ, এই যে ব্যাটারি একটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করলাম, আর একটাকে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করলাম। এখন বলো তো, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত করছি সেটার নাম কি? অ্যানোড। ভেরি গুড, অ্যানোড। আর নেগেটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত করছি সেটা হচ্ছে ক্যাথোড। 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 রাইট, ক্যাথোড। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি এইখানে যদি ব্যাটারি যদি অন করে দেই, তাহলে এখানে কি ইলেকট্রিসিটি পাস হওয়া শুরু করবে না? হ্যাঁ। বিদ্যুৎ চলাচল শুরু করবে। বিদ্যুৎ চলাচল যদি শুরু করে, তাহলে কি হবে? এই সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে যাবে না? হ্যাঁ। সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে কি কি তৈরি করবে? সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, নাকি? হুম, আর পানি ভেঙে কি তৈরি করবে বলো? এইচ প্লাস হুম, ও এইচ মাইনাস। এটা কি বুঝছো হুম, এতটুকু? হ্যাঁ। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই জায়গায় একটা এমসিকিউ আছে। সেটা হচ্ছে, এই যে অ্যানোড, এই অ্যানোডটা কি পজিটিভ না নেগেটিভ বলো তো? অ্যানোড পজিটিভ না নেগেটিভ? অ্যানোড ব্যাটারির পজিটিভ এর জিনিসের সাথে লাগানো, এটা বলতে পারবো, নিজে কি জানি না। নিজে হচ্ছে, দেখো খেয়াল করো, নিজেও পজিটিভ। কারণ কি? এটা তো একটা রড। রড তো পজিটিভও না নেগেটিভও না, তাই না? তো এই হ্যাঁ। রডটাকে আমি ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যখন কানেক্ট করব, তখন এই রডটাও কি পজিটিভ হয়ে যাবে না? আচ্ছা। বুঝতে পারছো? হ্যাঁ। মানে রডটা তো আর পজিটিভও না নেগেটিভও না, একটা রড, জাস্ট একটা মেটাল রড। হুম, তো এই হ্যাঁ। রডটাকে যখন আমি একটা পজিটিভ জিনিসের সাথে যুক্ত করব, সেটা নিজেও কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, বুঝছি। আর ক্যাথোডটা কি হবে? নেগেটিভ। বুঝছো? হ্যাঁ। তাহলে এখান থেকে একটা এমসিকিউ হইতে পারে। সেটা হচ্ছে, এই সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণে, বা এই প্রশ্নটা হইতে পারে, তড়িৎ বিশ্লেষণ কোষ এর অ্যানোড পজিটিভ নাকি নেগেটিভ? বুঝছি। উত্তর কি? পজিটিভ। পজিটিভ। ওকে, এখন এখানে ইলেকট্রিসিটি পাস করা শুরু করে দিলা, কি হইলো? এইখানে সোডিয়াম প্লাস আয়ন থাকবে, ক্লোরাইড মাইনাস আয়ন থাকবে। এখানে এইচ প্লাস আয়ন থাকবে, ও এইচ মাইনাস আয়ন থাকবে, তাই তো? আচ্ছা, বুঝছি। আমাকে একটু বলো তো, এই যে পজিটিভ আয়ন যেগুলো আছে, সোডিয়াম প্লাস, এইচ প্লাস, এই আয়ন গুলাকে একটা নামে বলা হয়। পজিটিভ আয়ন গুলাকে কি যেন বলে? পজিটিভ আয়ন গুলাকে জি, পজিটিভ আয়ন গুলাকে কি বলে? ক্যাটায়ন বলে, অ্যানায়ন। অ্যানায়ন বলে? ক্যাটায়ন। ক্যাটায়ন, ভেরি গুড, ক্যাটায়ন বলে। আচ্ছা, আর এই যে নেগেটিভ আয়ন যেগুলো আছে এদেরকে কি বলে? অ্যানায়ন। অ্যানায়ন বলে। রাইট। আচ্ছা, এখন একটু তাহলে বুদ্ধি করে বলো তো, এই যে সোডিয়াম প্লাস এবং এইচ প্লাস, এই যে ক্যাটায়ন গুলো আছে, এই ক্যাটায়ন গুলা কি, এরা তো আবার পজিটিভ আয়ন, পজিটিভ। তাহলে কি হুম। অ্যানোডে যাবে নাকি ক্যাথোডে যাবে? অ্যাট্রাকশন ক্যাথোডে যাওয়ার কথা তো। করবে। হ্যাঁ, অ্যাট্রাকশনটা ক্যাথোডে কাজ যাবে। করবে ক্যাথোড কর্তৃক, তাই না? তার মানে হুম। এই যে ক্যাটায়ন গুলো আছে, এই ক্যাটায়ন গুলাকে অ্যাট্রাক্ট করবে কি? ক্যাথোড। দ্যাটস ওয়াই তার হুম। হচ্ছে ক্যাথোডে যাবে। আর এই যে অ্যানায়ন যেগুলো আছে, নেগেটিভ আয়ন, এগুলোকে অ্যাট্রাক্ট করবে কে? অ্যানোড। অ্যানায়ন হুম। গুলাকে অ্যাট্রাক্ট করবে অ্যানোড। বুঝতে পারছো? হুম। তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে যে তড়িৎ বিশ্লেষণ কোষের ক্যাটায়ন কোথায় যায়? ক্যাথোড। ক্যাথোড। আর অ্যানায়ন গুলা কোথায় যায়? অ্যানোড। আচ্ছা, এখন কথা হচ্ছে, এই যে ক্যাটায়ন গুলা ক্যাথোডে গেল, অ্যানায়ন গুলা অ্যানোডে যে গেল, তো গিয়ে তো আর বসে থাকবে না, তাই না? হুম। যেমন তাহলে এখানে কি হবে? জারণ এবং বিজারণ হবে। এই যে খেয়াল করো, তড়িৎ বিশ্লেষণ কোষের যে ডেফিনেশনটা আছে, ডেফিনেশনে কি বলছে? একটু দেখো তো ডেফিনেশনে কি বলছে, যে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে, তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ চলাচল কালে আয়ন দ্বয়ের জারণ বিজারণ ঘটে। কি ঘটে? কি ঘটে? আয়ন দ্বয়ের জারণ বিজারণ ঘটে যখন হ্যাঁ, ইলেকট্রিসিটি মারা হয়। হ্যাঁ, ইলেকট্রিসিটি যখন পাস করা হয়। তো দেখো, এই যে অ্যানোডে যে গেল,
তোমার হচ্ছে অ্যানোডে কে কে যাবে বলো তো? অ্যানোডে অ্যানোডে কে কে যাবে? অ্যানোডে যাবে। আচ্ছা ভাই, জারণ বিজারণ কই হবে এটা তো বুঝলাম না। অ্যানোড এবং ক্যাথোডে যাওয়ার পর, অ্যানোড এবং ক্যাথোডে আচ্ছা আয়ন আচ্ছা গুলা যাওয়ার পরে তাদের জারণ বিজারণ হবে। তাহলে আচ্ছা আচ্ছা অ্যানোডে কি কে বুঝছি। যাবে বলো তো তো? অ্যানোডে অ্যানোডে যাবে ক্লোরিন আর ওএইচ মাইনাস, রাইট, সিএল মাইনাস সিএল ওএইচ মাইনাস মাইনাস। এবং ওএইচ মাইনাস যাবে, ভেরি গুড। আর ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে যাবে এনএ প্লাস আর এইচ প্লাস। রাইট, তাহলে ক্যাথোডে যাবে হচ্ছে এইচ প্লাস এবং সোডিয়াম। এখন একটা জিনিস খেয়াল করো, যে এই যে অ্যানোড, অ্যানোডে কি হয় আসলে? এই যে আমরা বললাম অ্যানোড এবং ক্যাথোডে জারণ বিজারণ হয়, তাহলে অ্যানোডে কি হয় বলো তো? জানো অ্যানোডে কি হয়? জারণ হয় না বিজারণ হয়? শুধু অ্যানোডে কি হয় জানি না তো। অ্যানোডে সবসময় জারণ হয়, মাথায় রাখবা, অ্যানোডে সবসময় জারণ হয়, আচ্ছা। আর ক্যাথোডে সবসময় বিজারণ হয়। হুম। ঠিক আছে? তাহলে অ্যানোডে কি হয় বলো? অ্যানোডে অলওয়েজ জারণ, ক্যাথোডে হ্যাঁ, অলওয়েজ বিজারণ। অ্যানোডে সবসময় জারণ হবে, অ্যানোডে সবসময় জারণ, মনে রাখবা। হুম, হ্যাঁ, হুম, এভাবে মনে রাখতে পারো আজ। হ্যাঁ, অ্যানোড জারণ। ওকে, মনে থাকবে? জি। তাহলে অ্যানোডে কি হয়? অ্যানোডে জারণ। ক্যাথোডে কি হয় নিয়াজ? বিজারণ। 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 আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, অ্যানোডে যে এই যে সিএল মাইনাস এবং ওএইচ মাইনাস গেছে, তাহলে এই দুইটারই কি জারণ হবে? না, আচ্ছা, তাহলে একটার জারণ হবে, কোনটার জারণ আন্দাজে হবে? বললাম এটাকে। জি, আন্দাজি বললেও হইছে, যে যে কোনো একটার জারণ সিএল, হবে। আগের উদাহরণে সিএল টু দেখাইছিলেন তো, তাই সিএল ই মনে হয় হবে। আচ্ছা, যাই হোক, যাক, মানে একটা জিনিস হচ্ছে কি, যে তুমি যখন হচ্ছে পড়াশোনার মধ্যে থাকবা, দেখবা যে ওই আন্দাজি হইলেও এটা সাবকনসিয়াস মাইন্ডে অনেক আনসারও চলে আসবে। সো যখন তুমি হচ্ছে এই একটু পড়াশোনার মধ্যে থাকবা, অনেক এমসিকিউ দেখবা, অটোমেটিক্যালি তোমার কারেক্ট হয়ে গেছে। এনিওয়ে, তো প্রশ্ন হচ্ছে, এই যে সিএল মাইনাস এবং ওএইচ মাইনাস এর মধ্যে কার আগে জারণটা হবে, এটা তুমি বুঝবা কিভাবে? ধরো এখানে সিএল মাইনাস ওএইচ মাইনাস না থেকে তোমার ধরো এরকম থাকলো, সিএল মাইনাস এসও4 2 মাইনাস থাকলো, সেক্ষেত্রে কার আগে জারণ হবে, এটা তুমি বুঝবা কিভাবে? তো এটা বুঝবো বোঝার জন্য তো কিভাবে? নিয়ম লাগবে, রাইট? হ্যাঁ। সিমিলারলি, এই যে ক্যাথোড, ক্যাথোডে কি হয়? জারণ হয় না বিজারণ হয়? বিজারণ। বিজারণ হয়। তাহলে এইচ প্লাস এবং সোডিয়াম প্লাস, এই দুইটার মধ্যে কার আগে বিজারণ হবে, সেটার জন্য তো আমাদের কিছু নিয়ম জানা লাগবে নাকি? জি। আচ্ছা, তো আমরা হচ্ছে এইখানে এতটুকু রেখে গেলাম, আমরা হচ্ছে একটু নিয়মগুলো জেনে আসবো, কেমন? জি। এই যে, তো এইটা হচ্ছে টপিকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণে প্রভাব সৃষ্টিকারী নিয়ামক সমূহ, ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টরস ইন ইলেকট্রোলাইসিস। তার মানে জি। এই ইলেকট্রোলাইসিস প্রসেসে অ্যানোড এবং ক্যাথোডে কার আগে জারণ হবে, কার আগে বিজারণ হবে, তার মানে অক্সিডেশন রিডাকশন কার হবে, সেটা ডিপেন্ড করে তিনটা ফ্যাক্টরের উপর। কয়টা ফ্যাক্টর? তিনটা। তিনটা। এক নাম্বার হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। দুই নাম্বার হচ্ছে জি। সমধর্মী আয়নের ঘনমাত্রার প্রভাব, তার মানে হচ্ছে আহ ইয়েতে তোমার হচ্ছে কনসেন্ট্রেশনটা কার বেশি বা কম সেটার উপর। আর একটা হচ্ছে হুম, তড়িৎদ্বারের প্রকৃতি। তড়িৎদ্বারের হুম, ইংলিশ হচ্ছে ইলেকট্রোড। তড়িৎদ্বারের প্রকৃতি হচ্ছে ইলেকট্রোড। এই ইলেকট্রোড মানে হচ্ছে হুম, অ্যানোড ক্যাথোড, এক কথা হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড, এদেরকে বলা হয় তড়িৎদ্বার বা ইলেকট্রোড বলে। ঠিক আছে? হুম। অ্যানোড এবং ক্যাথোড। এখন কথা হচ্ছে এই অ্যানোড এবং ক্যাথোড গুলার প্রকৃতি গুলা কেমন, তার মানে অ্যানোড এবং ক্যাথোড গুলা কিসের তৈরি, সেটার উপর ডিপেন্ড করে ওই তোমার কোনটার আগে জারণ বা বিজারণ হবে। বোঝা গেছে? জি। জি। তাহলে কি বললাম, যে কার আগে জারণ বা বিজারণ হবে সেটা ডিপেন্ড করে তিনটা জিনিসের উপর, কি কি বলো তো একটু? তড়িৎদ্বারের প্রকৃতি, সমধর্মী আয়নের ঘনমাত্রার প্রভাব, আর তড়িৎ রাসায়নিক সারি। ওকে, সো এই তিনটা জিনিসের উপর। এখন একটু বলি, যে এই যে তড়িৎ রাসায়নিক সারি, এটা কি, এটা তো আমাদের জানতে হবে নাকি?
জি। তড়িৎ রাসায়নিক সারি সম্পর্কে আইডিয়া আছে কোনো? না। নাই। আচ্ছা ঠিক আছে। তড়িৎ রাসায়নিক সারিটা হচ্ছে আহ এই যে এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি। খেয়াল করো, এই যে এগুলো হচ্ছে ক্যাটায়ন, এগুলো হচ্ছে তো ক্যাটায়ন গুলার একটা সিরিজ। মানে হচ্ছে হুম, কার আগে কে তোমার হচ্ছে জারণ হবে বা বিজারণ হবে সেটা হুম, নিয়ে একটা সিরিজ তৈরি করা হয়েছে, একটা সিরিয়াল বানানো হয়েছে, একটা সিরিজ জি বানানো হয়েছে। বুঝছি। ওই সিরিজটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি। যেমন ক্যাটায়নের জন্য জি। আছে, আবার অ্যানায়নের জন্য আছে। অ্যানায়নেরটা একটু ঝামেলা লাগতেছে, অ্যানায়লে ওই পাশে কি ওইসব কি দেওয়া? আচ্ছা, ওগুলা তোমার আপাতত দেখতে হবে না, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এই যে এইখানে আছে ক্যাটায়ন, তো এটা হচ্ছে ক্যাটায়নের সিরিজ। ওকে। হুম, আচ্ছা, এই সিরিজটা মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিকটা কি জানো? কি? জানো জানো? না জানি না। আচ্ছা, আমি একটু লিখে দিচ্ছি। কে কে না ম্যাকাইভার এলো যেন ফিরে সোনা পায় পায় কোথাকার। এখানে আর একটা হবে, এটা ওরা লিখে নাই, হাজি আজি। এখানে ওর আর একটা লেখা নাই, প্লাটিনাম হবে। আমি একটু লিখে দিচ্ছি। আজি পিটাবে আমায়। নিয়াজ, লেখাটা বোঝা যায়? হ্যাঁ, লিখে বোঝা যায়। আচ্ছা, এটা একটা ছন্দ, হ্যাঁ। এই ছন্দ দিয়ে আর কি আমি এটা মনে রাখি, ক্যাটায়নের এই সিরিজটা মনে রাখি। হুম, এটা হুম, দিয়ে মনে রাখলে তোমার হচ্ছে এই চ্যাপ্টারে যত এমসিকিউ আছে মোটামুটি ম্যাক্সিমাম এমসিকিউ পারা যায়। দেখো, এই সিরিজটা আমাদের মুখস্থ রাখতে হবে। ছন্দটা হচ্ছে কে কে না ম্যাকাইভার এলো যেন ফিরে শোনা পায়, হাই কোথাকার হাজি আজি পিটাবে আমায়। ছন্দটা একবার হুম। বলো তো মিয়াজ। কে কে না ম্যাকাইভার এলো যেন ফিরে, শোনা পায় হায়, কোথাকার হাজি পাজি পিটাবে আমায়। কোথাকার হাজি আজি পিটাবে আমায়। আচ্ছা, একটু বলে দেই। হুম। কে ফর পটাশিয়াম, কে ফর ক্যালসিয়াম, না ফর সোডিয়াম, ম্যাকাবার ফর ম্যাগনেসিয়াম, এলো ফর অ্যালুমিনিয়াম, যেন এটা ফর আপনি নিজে বানাইছেন স্যার? এগুলা কালেক্ট করো ভাইয়া। আজ থেকে প্রায় 5 বছর আগে শিখছি আর কি। যেন মানে জিঙ্ক, ফিরে মানে এফি, সোনা মানে সেন, পাই মানে প্লাম্বাম, হাই মানে হাইড্রোজেন, কোথাকার মানে কপার, হাজি মানে এইচজি, আজি মানে এজি, পিটাবে মানে প্লাটিনাম, আমায় মানে এইউ। মাথায় থাকবে? জি। আচ্ছা, এই ছন্দটা একটু মুখস্থ করবো কেমন? জি। আচ্ছা, এটা কিন্তু তোমার আগামী ক্লাসের পড়া। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, এখানে অ্যানায়ন, অ্যানায়নের সিরিজটা হচ্ছে কি নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, ওএইচ। এটাও মুখস্থ করার একটা ছন্দ আছে, এটাও আমরা একটু দেখি। জি। না সা ক বে আচ্ছা কবে আসবে। ভাই এটা ছয়টা এমনি, এটা ছন্দ মনে রাখতে আরো বেশি কষ্ট হবে ভাই, এটা এমনি আচ্ছা মনে আচ্ছা, রাখি। তোমার যদি মনে থাকে তাহলে তো খুবই ভালো কথা। আমি আর কি মনে রাখি, হ্যাঁ। আমি এভাবে মনে রাখি। নাসা, নাসা কবে আসবে হাই, হ্যাঁ, নাসা কবে আসবে হাই। না ফর নাইট্রেট, সা ফর সালফেট, ক ফর ক্লোরাইড, বে ফর ব্রোমাইড, আসবে ফর আয়োডাইড, হাই ফর ওএইচ হাইড্রোক্সিল, হ্যাঁ, হাই ফর হাইড্রোক্সিল আয়ন। তো তুমি যদি বুঝছি। আমরা মনে রাখতে পারো, ভেরি গুড। হুম। তো এই ছন্দ দুইটা মনে রাখবা, বা হচ্ছে এক কথা হচ্ছে এই সিরিজ গুলা দুইটা মনে রাখতে হবে। বুঝাইতে পারলাম? না, ওইটাই ছন্দ লাগবে ভাই, আগেরটা, কারণ আগেরটা আচ্ছা অনেক বড়। আচ্ছা, ঠিক আছে। ওটাই ছন্দে। ওকে, ঠিক আছে। তো এইখান থেকে নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সিল, এটা একবার পড়ে ফেলো, তাহলে আমি তোমাকে একটু পরে ধরো, ছন্দ মনে রাখতে হবে না।
দুইবার একটু পড়ো। নাইট্রেট, সালফাইড, ক্লোরাইড। নাসা কবে আসবে? হাই, হ্যাঁ ভাইয়া, পারা যাবে? হ্যাঁ পারবো। আচ্ছা, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে, এই যে আমরা বললাম না যে অ্যানোড বা ক্যাথোডে কে আগে জারণ হবে, কার আগে জারণ হবে, সেটা ডিপেন্ড করে কার উপর? তড়িৎ রাসায়নিক সারির ইলেকট্রোনেগেটিভ। উপর। তো জি। এইখান থেকে আমরা এটা মনে রাখবো যে তড়িৎ রাসায়নিক সারিতে যে নিচে আছে, যে নিচে হ্যাঁ, যে নিচে আছে সেটার আগে তারপরে জারণ হবে বিজারণ হবে। সবকিছু। জি, যে নিচে আছে তার জারণ বা বিজারণ হবে, ঠিক আছে? ও তার আগে হবে? জি, তার আগে হবে। যে নিচে আছে ও তার তার জারণ বিজারণ আচ্ছা। আগে হবে। ওকে, ও আচ্ছা, বুঝছি। মাথায় থাকবে। হ্যাঁ, ওকে, তাহলে আমাকে একটু বলো। তার মানে হাইড্রোক্সিলের জারণ বিজারণ সবচেয়ে আগে হবে। তাহলে এখান থেকে একটু আমাকে আনসার দাও যে উচিত মানে কার হওয়া উচিত। এখানে আছে ধরো H হাইড্রোক্সিলেরই তো হওয়া প্লাস উচিত। এবং হচ্ছে ধরো আর সোডিয়াম আছে, তাহলে কার হওয়া উচিত? হাইড্রোজেনের, রাইট? জি, আচ্ছা, ঠিক আছে। তো আবার এইখানে খেয়াল করে বলো যে এখানে আছে OH আর এখানে আছে ক্লোরাইড, তাহলে কার হওয়া উচিত? অবশ্যই হয়েছে। অবশ্যই OH এর হওয়া উচিত। ভেরি গুড। এখন এইখানে একটা কথা আছে, এটা তো গেল একটা, তাই না? ফ্যাক্টর, হ্যাঁ, একটা ফ্যাক্টর গেল। আরো দুইটা ফ্যাক্টর আছে না? হ্যাঁ, দুইটা ফ্যাক্টরের মধ্যে 2 নাম্বার ফ্যাক্টরটাও তোমাকে চিন্তা করতে হবে। সেটা বলছে কি, ঘনমাত্রার প্রভাব মানে কনসেন্ট্রেশন। তো মাথায় রাখবা, যার কনসেন্ট্রেশন বেশি, কনসেন্ট্রেশন বেশি যার। তবে সমধর্মী আয়নের ঘনমাত্রার প্রভাব বেশি বলতে কি, ওই যে দুইটা আয়ন গুলো ওই দুইটার আহ, স- স- দুইটা সমধর্মী মিলায় যে বলতে ঘনমাত্রা সেটা। সমধর্মী বলতে বোঝাচ্ছে ধরো দুইটা অ্যানায়ন আছে, এই যে এটা। তো দুইটা অ্যানায়নের মাঝখানে দুইটার ধর্মই কি? সমধর্মী, নেগেটিভ। তো দুইটা অ্যানায়নেরই তোমার হচ্ছে যার কনসেন্ট্রেশন বেশি হবে এটির আগে জারণ বিজারণ হবে। হুম। বুঝতে পেরেছো? কোনো কনফিউশন নিয়ে? আচ্ছা ভাই, এখানে কনসেন্ট্রেশন বলতে ওই আয়ন দুইটার মিলায়ে যে, মানে ধরেন আগের না যে উদাহরণ ছিল, না না, এই যে ওই আমি ক্লোরিন মাইনাস আর ওএইচ মাইনাস ছিল। রাইট, Cl মাইনাস আর OH মাইনাস আছে, দুইটাই কি সমধর্মী আয়ন না? ও আচ্ছা, এই দুইটার মধ্যে যার কনসেন্ট্রেশন বেশি। এক্স্যাক্টলি, এই দুইটার মধ্যে ধরো তাহলে ভাইয়া ক্লোরাইড। যখন এই যে ঝগড়া লাগলো, ধরেন আগেরটার সাথে এটা মিললো না, তখন হ্যাঁ, প্রথম মানে কথা আমি আগেরটা প্রথম বলতে। এক্স্যাক্টলি প্রথমে আমি দেখবো এক নাম্বারটা। হ্যাঁ, প্রথমে আমি দেখবো এক নাম্বারটা, দেখার পরে হুম, আমি দেখবো 2 নাম্বারটা। ধরো প্রথমটা অনুযায়ী হচ্ছে OH হওয়ার কথা, ঠিক আছে? হুম, প্রথমটা অনুযায়ী OH হওয়ার কথা, কিন্তু দ্বিতীয়টাতে আমি গিয়ে কি দেখলাম যে ক্লোরাইডের কনসেন্ট্রেশন বেশি, তখন কিন্তু এই ক্লোরাইডই হবে। তখন আর এক নাম্বারটা ও ফলো করবে না। আচ্ছা ভাই, তাহলে এক নাম্বারটা দেখার দরকার কি? কারণ সেকেন্ডটা তো সবসময় প্রথমটারে মার দিয়েই দিবে, কারণটা হচ্ছে তাই না? আমি, হ্যাঁ আমি বলি, বিষয়টা হচ্ছে এই এই যে কনসেন্ট্রেশনের যে বিষয়টা না, এটা সবসময় হুম, তোমার হচ্ছে আসবে না। ও আচ্ছা। হ্যাঁ, এটা হবে তোমাকে স্পেসিফিক করে বলে দিবে যে কনসেন্ট্রেটেড সলিউশন, গাঢ় জলীয় দ্রবণ তোমাকে বলে দিবে। বাট যদি হুম, কনসেন্ট্রেটেড সলিউশন না বলে দেয়, সেক্ষেত্রে কিন্তু এই দুই হুম, নাম্বারটা আমাদের অ্যাপ্লাই করতে হবে না। বুঝতে পারছো? জি বুঝছি, জি বুঝছি। ওকে, তাহলে আমাদের প্রথমটাতে গেল যে নিচে আছে সেটার আগে জারণ বিজারণ হবে। 2 নাম্বার কি বললাম, যার কনসেন্ট্রেশন বেশি সেটা আগে জারণ বিজারণ হবে। ওকে, জি। আচ্ছা এবার হচ্ছে 3 নাম্বার। এটা হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি, তার মানে ইলেকট্রোড, অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোড যে আছে এইগুলো আসলে কিসের এটার তৈরি। মনে হয় এটার মনে হয় খুব একটা কাজ নাই নাকি ভাই? ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কাজে লাগে না তোমার হচ্ছে, কারণ নর্মালি ওই ইলেকট্রোলাইসিস করলে নর্মালি একই ধরনের ওই অ্যানোড ক্যাথোড গুলাই ব্যবহার করা হয়, মানে মেটাল যেগুলো ব্যবহার করা হয় নর্মালি প্লাটিনাম ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা। তো প্লাটিনাম নর্মালি প্লাটিনাম ইউজ করা হয়, সেক্ষেত্রে আসলে কোনো ঝামেলা হয় না। কিছু ক্ষেত্রে দেখা যায় যে মার্কারি
ইলেকট্রোড ইউজ করে। সেক্ষেত্রে দেখা যায় যে যার আসলে তোমার হচ্ছে জারণ বিজারণ হওয়ার কথা, সেক্ষেত্রে উল্টা একটা ঘটনা ঘটে আরকি। এটা খুব বেশি হয় না। আচ্ছা, ঠিক আছে? তো আমরা হচ্ছে এক্সাম্পল যখন দেখব তখন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি এই ৩ টা বিষয় ক্লিয়ার? হ্যাঁ যে ক্লিয়ার। অ্যানোড এবং ক্যাথোডে কার আগে জারণ হবে, কার আগে বিজারণ হবে সেটা ডিপেন্ড করে ৩ টা জিনিসের উপর। কি, কি? ভাই এমনি মনে আছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ওই দুইটার মধ্যে ঘনমাত্রা কার বেশি, আর ওই ইয়ের প্রকৃতিটা কেমন, ওই যে রডের প্রকৃতি কেমন? আমরা তাহলে আমরা হচ্ছে আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটাতে এখন চলে আসি। কেমন? হুম এখন তো বলতে পারবা। তাহলে আমাকে বলো ১ম এ এই যে অ্যানোডে ক্লোরাইড গেল এবং OH গেল। তো হুম। ক্লোরাইড এবং OH এর মাঝখানে কার আগে জারণ হবে বলো তো? ১ নাম্বার নিয়ম অনুযায়ী ৩ টা নিয়ম। ১, ২, ৩। ঠিক আছে? আচ্ছা, ক্লোরাইড অবশ্যই OH এর হবে ১ নাম্বার নিয়ম অনুযায়ী। আচ্ছা, ১ নাম্বার আর নিয়ম দ্বিতীয় অনুযায়ী কিছু হওয়ার বলার কথা নেই। কার? OH এর হওয়ার কথা। হ্যাঁ। কিন্তু আচ্ছা, এইখানে আমি কিন্তু একটা জিনিস বলে দিছিলাম। দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে কি গাঢ় জলীয় দ্রবণ। তাহলে এইখানে ক্লোরাইডের কনসেনট্রেশনটা কি বেশি না? অনেক বেশি, হ্যাঁ অনেক ক্লোরাইড বেশি। হবে এই জন্য, তার বাট মানে অ্যানোডে এক আসলে ক্লোরাইডের জারণ হবে। আর জারণ মানে কি বলতো? ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে নাকি ডোনেট করবে? ছাড়ে দেবে। সাইরে যাবে। জারণ মানেই ছাড়ন, তাই না? হুম হুম সো জারণ মানেই ছাড়ন। তাহলে এখানে খেয়াল করো ক্লোরাইড একটা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে একটা হুম ক্লোরিন অ্যাটম হবে। কিন্তু আমরা তো জানি ক্লোরিন হুম কি হয়? ডায়াটমিক মলিকিউল, তাই হুম। না? সো ২ টা ক্লোরাইড আয়ন ২ টা ইলেকট্রন ছেড়ে ক্লোরিন গ্যাস হিসেবে অ্যানোডে পাওয়া যাবে। বুঝতে পেরেছো? জি, হ্যাঁ বুঝছি। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আর তাহলে আমরা ইয়েতে চলে যাই, ক্যাথোডে চলে যাই। ক্যাথোডে কি হয়? হুম। ক্যাথোডে হয় হচ্ছে বিজারণ। সোডিয়াম প্লাস আছে আর এইচ প্লাস আছে। হ্যাঁ, তাহলে এই এটা তো দুটার মধ্যে সিরিজই মনে নাই ভাই। এই যে সিরিজ আমি দেখাই দিচ্ছি। তো এখন যাক, এইচ এর ঘনমাত্রা বেশি, এইচ হবে ঘুরে ফিরে। দুই, দুই এর সাথে এক পারবে না তো, কিভাবে বুঝলা? একে যায়। কার না, কনসেন্ট্রেশন বেশি? এইচ বেশি, এইচ বেশি। এইচ ও বেশি কি? সরি সরি, সোডিয়াম বেশি, সোডিয়াম বেশি, সোডিয়াম সোডিয়াম। ওকে, এমনি তো লজিক অনুযায়ী এইচ হওয়ার কথা, বাট হ্যাঁ, সোডিয়াম হবে। রাইট। এখন এইখানে একটা কথা আছে। এইখানে এটা এটার ক্ষেত্রে তোমার আরেকটা দেখা লাগবে। এই যে ৩ নাম্বারটাও দেখতে হবে। ঠিক আছে? তো দেখছি। এইখানে আমরা যে অ্যানোড ক্যাথোড গুলা ব্যবহার করছি, এইগুলো হচ্ছে প্লাটিনামের। কিসের? হুম, প্লাটিনামের। কোনো কিছু প্লাটিনাম। না বলে দেখা থাকে নরমালি প্লাটিনাম ইউজ করে। ঠিক আছে? ম্যাক্সিমাম হুম। তড়িৎ বিশ্লেষণ কোষে প্লাটিনাম ইউজ করে। আর প্লাটিনাম যখন ইউজ করে প্লাটিনাম অনেক দামি না? সবচেয়ে দামি জিনিস শুনছিলাম। জি, সবচেয়ে দামি প্লাটিনাম। আচ্ছা। তো এইখানে একটা জিনিস খেয়াল করো। এইখানে আমাদের যেটা করতে হবে যে ক্যাথোডে H+ ও গেছে, সোডিয়াম প্লাসও গেছে। তো এই সিরিজটা ভালো করে খেয়াল করো। এই সিরিজ অনুযায়ী আসলে কার হওয়া উচিত? H+ না? হুম, আচ্ছা। কিন্তু আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইডের যেহেতু এটা কনসেনট্রেটেড, সো সোডিয়াম প্লাসের কনসেনট্রেশন বেশি, তাই না? হুম, তাই তো নাকি? হুম। কিন্তু এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে H+ আর সোডিয়াম প্লাস, দেখো তো H+ থেকে কি অনেক নিচে না? হুম, হ্যাঁ? হুম। তো এই সিরিজের যে নিচে থাকবে তারই আগে জারণ বিজারণ হবে। সো H+ নিচে হওয়ায় এইখানে আসলে H+এরই বিজারণ হবে। ঠিক আছে? কেন? কারণ হচ্ছে এই যে বিজারণ হওয়ার যে ক্ষমতা, হুম, কোথাও যদি H+ থাকে সেক্ষেত্রে H+ এর বিজারণ হওয়ার ক্ষমতাই সবচেয়ে বেশি। এটা মাথায় রাখবা। বিজারণের ক্ষেত্রে কোথাও যদি H+ থাকে, H+ এর বিজারণ হওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি। এই জন্য আচ্ছা, কিন্তু ক্যাথোডে, হ্যাঁ, তৃতীয় ফ্যাক্টরের সাথে এটা সম্পর্ক পেলাম না তো। আচ্ছা ওইটা একটু পরে আসতেছি। তৃতীয় ফ্যাক্টর এইখানে কাজে লাগবে না। তৃতীয় ফ্যাক্টরটা পরে। আচ্ছা, এখানেও তাহলে এই এখানে জাস্ট এইচ প্লাস থাকলে এইচ প্লাস মুখস্থ, হ্যাঁ, হ্যাঁ, সবসময় হ্যাঁ, এইচ হ্যাঁ, প্লাসই রাইট। নিবে। তার মানে ক্যাথোডে H+ থাকলেই সেক্ষেত্রে তোমার হচ্ছে H+ এরই বিজারণ হবে। এটার আরো অনেক কারণ আছে। সবসময়। এগুলাতে ডিটেইলসে এত যাচ্ছি না কারণ H+ এর বিজারণ হওয়ার ক্ষমতা বেশি অনেক। ঠিক আছে? আচ্ছা।
তার মানে এইচ প্লাস থাকলে আমি কোনো 1 2 3 কিছু দেখবো না, শুধু এইচ প্লাস, চোখ বন্ধ করে এইচ প্লাস। হ্যাঁ, চোখ বন্ধ করে এইচ প্লাস আপাতত এতটুকু মাথায় রাখলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইচ প্লাস বিজারণ হবে, বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। সো এইচ প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন হবে, দুইটা এইচ প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে H2 হিসাবে পাওয়া যাবে। বুঝতে পেরেছো? জি, তাহলে হ্যাঁ এইখান পারছি। থেকে চটপট কিছু এমসিকিউ শিখি। সেটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হলে অ্যানোডে কি পাওয়া যায় বলতো? ক্লোরিন 2, হ্যাঁ, অ্যানোডে পাওয়া যায় ক্লোরিন 2 মানে ক্লোরিন গ্যাস। আর ক্যাথোডে কি পাওয়া যায়? H2। আচ্ছা, এবার একটু খেয়াল করো তাহলে এই সলিউশনের মধ্যে মানে এই পাত্রের মাঝখানে কে কে অবশিষ্ট থেকে গেল বলতো? কে কে অবশিষ্ট থেকে গেল? কারা, কে কে থেকে গেল? সোডিয়াম প্লাস আয়ন আর OH মাইনাস আয়ন। রাইট, তখন হচ্ছে এই পাত্রের মধ্যে সোডিয়াম প্লাস এবং এই OH মাইনাস তখন হচ্ছে নিজেরা রিঅ্যাকশন করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, বুঝছো? মানে পানিটাই সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে গা। তখন হচ্ছে মানে সলিউশনের মধ্যে অবশিষ্ট থাকবেই এই তোমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, বুঝছি। তো এইখানে তোমাকে প্রশ্ন করে এইভাবে যে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন, অবশ্যই কনসেন্ট্রেট এইভাবে লেখা হয় যে সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেটেড সলিউশনে ইলেকট্রো মানে তড়িৎ বিশ্লেষণ করা হলে অ্যানোডে কি পাওয়া যায়, ক্যাথোডে কি পাওয়া যায় এবং দ্রবণে কি পাওয়া যায়, মানে সলিউশনে কি কি পাওয়া যায়। এটা কিন্তু এমসিকিউ, বুঝছো? হ্যাঁ, বোঝা গেছে? দ্রবণে কি কি পাবে? হ্যাঁ বুঝছি ভাই। ভাই এটা তো 9 10 ছিল, কিন্তু 9 10 আমাদের এত লজিক টজিক শেখায় নাই আমাদের, জাস্ট এই যে পাইপ দিছিল, এই যে হাইড্রোজেন, তারপর হাইড্রোজেন গ্যাস হলো ক্লোরিন গ্যাসের ডাবল হবে, এরকম একটা ব্যাপার ছিল। এখানে তো আমাদের আমাদের অনেক কিছুই শেখানো হয় না। তো এখন এখানে আর কি ডিটেলস আছে, আরো ডিটেলস আছে, এত আপাতত দরকার নাই, আচ্ছা যতটুকু ভাই, বলছি। ওইটা কেন জানি, কোনটা? ওই যে একটা দুইটা পাইপ দেওয়া ছিল, একটা পাইপে গ্যাস অর্ধেক আর একটা পাইপে গ্যাস, মানে একটা তুলনায় আর একটা গ্যাস ডাবল ছিল, কারণটা কি জানি ছিল? কি হয় আবার একটু বলো তো? মানে ভাই ওই যে দুইটা গ্যাস তৈরি হলো না, H2 আর Cl2, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, একটা পাইপে গ্যাস বেশি ছিল আর একটা পাইপে গ্যাস, আচ্ছা সরি, ওইটা আলাদা, ওইটা আলাদা। দুইটা আলাদা হইতে পারে। আচ্ছা, যাই হোক, এইটা বোঝা গেছে কিনা সোডিয়াম হ্যাঁ ক্লোরাইডের বুঝছি ভাই। গাঢ় জলীয় দ্রবণে? এখানে তো পাইপও দেওয়া থাকবে নাকি ভাই, নাহলে হ্যাঁ, গ্যাস অবশ্যই তো উড়ে অবশ্যই যাবে। থাকবে। এই যে অ্যানোড ক্যাথোড গুলাতে না, অ্যানোড ক্যাথোডের উপর দিয়ে তোমাকে পাইপ দিয়ে রাখবে, এইভাবে এইভাবে একটা নল দিয়ে রাখবে, ওই নলের মধ্যেই তোমার বুদবুদ আকারে গ্যাস বের আচ্ছা ভাই, হয়ে যাবে। এটাই আমাদের লাভ কি হলো এই এই রিয়াকশনটা করে এত কষ্ট করে? গুড, ভেরি গুড। তুমি আগে বলো যে এই রিঅ্যাকশনের মাধ্যমে তুমি ইলেকট্রোলাইসিস প্রসেসটা বুঝছো কিনা? হ্যাঁ প্রসেস বুঝছি। এই ইলেকট্রোলাইসিস প্রসেসের অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, প্রচুর ব্যবহার আছে। যেমন ইলেকট্রোপ্লেটিং হুম, নাম শুনেছো না? হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রো কেমিক্যাল রিয়াকশন করানো হলো মূল উদ্দেশ্য, তাই না, এক্স্যাক্টলি, ইলেকট্রিসিটি দিয়ে? ইলেকট্রোপ্লেটিং। গ্যালভানাইজিং নাম শুনছো? গ্যালভানাইজিং, হ্যাঁ হ্যাঁ। এই ইলেকট্রোপ্লেটিং গ্যালভানাইজিং এইগুলা করা হয় হচ্ছে এই ইলেকট্রোলাইসিস প্রসেসের মাধ্যমে, হুম, বুঝছো? জি। আচ্ছা, এবার এইখানে একটা জিনিস দেখো, ওই যে আমাদের 3 নাম্বার একটা পয়েন্ট ছিল না, তড়িৎদ্বারের প্রকৃতি, তড়িৎদ্বারের প্রকৃতি ছিল না? জি। তো তো এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া আমরা কি ইউজ করছি ইলেকট্রোড হিসেবে? কাকে ইউজ করছি? আহ, প্লাটিনাম। তড়িৎ হিসেবে প্লাটিনাম, হ্যাঁ। হ্যাঁ, প্লাটিনাম ইউজ করছি। হ্যাঁ, দুইটাই। তো এই জন্য আমরা অ্যানোডে পাইছি ক্লোরিন গ্যাস, ক্যাথোডে পাইছি কি হাইড্রোজেন। কিন্তু হ্যাঁ, আমরা যদি এইখানে প্লাটিনাম ইউজ না করে মার্কারি ইউজ করতাম, কি ইউজ করতাম? মার্কারি। মার্কারি, সেক্ষেত্রে তোমার এই যে ক্যাথোড আছে, এই ক্যাথোডে তখন তোমার সোডিয়াম মেটাল পাইতা, ঠিক আছে? কারণ হচ্ছে তখন তুমি H প্লাস পাবা না, সোডিয়াম প্লাস তখন এই ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু হিসেবে মুক্ত হতো। বুঝতে পারছো? হম বুঝছি। এটার কারণটা কি? এটা একটু লিখে দিয়ে। হ্যাঁ, এই যে লিখে দিস, তো স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন দেরিতে উঠলো কেন জানি। আচ্ছা, তো এইখানে একটা জিনিস খেয়াল করো, এটার কারণটা কি? কারণটা হচ্ছে এই যে সোডিয়াম আর এই যে মার্কারি, এরা হচ্ছে একটা হচ্ছে সংকর তৈরি করে, বুঝছো?
ভাই কারণ না জানলাম, এটা মনে রাখলাম ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা মনে রাখলেই হবে, ঠিক আছে। এতটুকু পরিমাণ বোঝা গেছে কিনা বলো? শঙ্কর মানে কি ভাই, মানে সম্পর্ক মিক্স মিক্স। মানে কি নাকি, মানে দুইটা মিশে যায়, হ্যাঁ। মানে যৌগ গঠন করে নাকি, মানে সোডিয়াম আর এই মার্কারি কি যৌগ গঠন করে কোনো? না, বিষয়টা হচ্ছে অ্যালয়, নাম শুনছো না অ্যালয়? হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ, অ্যালয়, অ্যালয় বা হচ্ছে সংকর বা সোডিয়াম মার্কারির একটা অ্যালয় তৈরি করে, ঠিক আছে। হুম, ক্লিয়ার? হ্যাঁ বুঝছি। ওকে। তাহলে এইখান থেকে এই যে তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ যে প্রক্রিয়াটা আছে, এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া থেকে তাহলে আমরা দেখো মোটামুটি কয়েকটা বিষয় জানলাম, একটু সাম আপ করে দেই। সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ, কোষে তোমার অ্যানোডটা কি, পজিটিভ না নেগেটিভ? অ্যানোড পজিটিভ। পজিটিভ, অ্যানোডটা হচ্ছে পজিটিভ, ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, আর সোডিয়াম ক্লোরাইড গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করা হলে অ্যানোডে কি পাওয়া যায়? অ্যানোডে Cl2 আচ্ছা, ক্যাথোডে? H2। আচ্ছা, আর হচ্ছে দ্রবণে? দ্রবণে পাওয়া যায় হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, আর যদি কখনো মার্কার ইউজ করা হয়, ইলেকট্রোড হিসেবে মার্কার ইউজ করা হয়, সেক্ষেত্রে ক্যাথোডে কি পাওয়া যাবে? ক্যাথোডে পাওয়া যাবে একই জিনিস, ক্যাথোডে পাওয়া যাবে এনে 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 শুধু এনে সোডিয়াম পাওয়া মেটাল। যাবে, ঠিক আছে। ওকে, এখন এইখানে আচ্ছা আমি তখন ভাই সলিউশনে কি হয়, তখন সলিউশন, সলিউশনটা কি হয়? সলিউশন ওইখানে ওই যে থাকবে, তোমার পানি থাকবে আর কি, এইচ পানি। প্লাস এইচ মাইনাস থাকবে, বুঝছি। ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করো, এই যে ক্যাথোড, একটু ইয়েতে তাকাও, মানে এই যে সলিউশনে, এখানে ক্যাথোড, আর এখানে কি থাকে, সোডিয়াম প্লাস, রাইট? সোডিয়াম প্লাস থাকে আর এইচ প্লাস থাকে, এরা হচ্ছে তোমার কই যায়, ক্যাথোডে যায়, তাই তো। ক্যাথোডে যাওয়ার পরে, ক্যাথোডে যাওয়ার পরে কি হলো, হাইড্রোজেন এখানে কি জমা হয়, তাই না? তাই তো নাকি? জি। আর একটা জিনিস বলি, এইখানে খেয়াল করো, এই যে অ্যানোড, অ্যানোডে কি হয় আসলে, ইলেকট্রন ডোনেশন হয় না, ইলেকট্রন ছাড়ে, এক কথায় হচ্ছে অ্যানোড কি করে, ইলেকট্রন ছাড়ে। আর ক্যাথোড কি করে, ইলেকট্রন গ্রহণ করে না। আচ্ছা, ছেড়ে দেয়া মানে হচ্ছে ক্ষয় হওয়া, ছেড়ে দেয়া মানে ক্ষয় হওয়া, আর গ্রহণ করা মানে জমা হওয়া, ঠিক আছে। ধরো তোমার কাছ থেকে আমি টাকা নিচ্ছি, তাহলে এটা কি জমা হচ্ছে না? আর তোমাকে আমি টাকা দিয়ে দিচ্ছি, এটা কি আমার ক্ষয় হচ্ছে না? তো ক্যাথোডে হয় জমা, কি মনে রাখবা, ক্যাথোডে হয় জমা, আর অ্যানোডে হয় ক্ষয়। কি হয় অ্যানোডে, কি হয়? কেন ভাই অ্যানোডে জারণ হয়, অ্যানোডে জারণ, জারণ মানে কি ছাড়ন, আর ইলেকট্রন ছাড়ন, ছাড়ন মানে ক্ষয়, ছেড়ে দিলাম, ক্ষয় হয়ে গেল না। তো মনে রাখবে অ্যানোডে ক্ষয় হয়, কি হয় অ্যানোডে? হয়? হ্যাঁ, আর ক্যাথোডে কি হয়, ইলেকট্রন গ্রহণ হয়, সো জমা হয়। ক্যাথোডে কি হয়, জমা। জমা হয়, ঠিক আছে। অ্যানোডে ক্ষয় হয়, ক্যাথোডে জমা। জমা হয়। তো এতটুকু পরিমাণে মাথায় রাখবো, কেমন? আজকে আচ্ছা কি, ভাই এটা একটু হ্যাঁ ভাবি এই হ্যাঁ ভাবো। মানে হচ্ছে ইলেকট্রন দিলাম কাকে, মানে সেটাই তো বুঝতে পারলাম আচ্ছা, না। কাকে দিচ্ছ ওইটা পরে, আগে বলো অ্যানোডে কি হয়, জারণ হয় না? হয়। হ্যাঁ। আচ্ছা, জারণ মানে কি, ছাড়ন না? হ্যাঁ হয়, ছাড়ন মানে আচ্ছা কি, বুঝছি ইলেকট্রন ভাই। ত্যাগ। হ্যাঁ। যেমন এই যে এখানে ক্লোরিন ছিল, ক্লোরিন ইলেকট্রন ছেড়ে দিছে, ওই ইলেকট্রন গুলাই হ্যাঁ। তো হাইড্রোজেন, যেটা হচ্ছে অ্যানোডে ইলেকট্রন যে ছেড়ে দিল, হ্যাঁ, ওইগুলাই তো ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করলো নাকি? জি ভাই। বুঝতে পারছো? জি। এই, কোনো কোশ্চেন? না ভাই। যদি কোশ্চেন না থেকে থাকে তাহলে আজকে এই পর্যন্তই। আচ্ছা ভাই।
ঠিক আছে ভাইয়া, এই পর্যন্ত তাহলে হচ্ছে একটু কমপ্লিট করবা, কেমন? জি ভাই।